যে সমস্ত টিভি চ্যানেল, তার সাথে বিজেপি আর ইউটিউব, তাদের মাধ্যমে 1 কোটি রোহিঙ্গা মুসলিম, 1 কোটি রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি 1 কোটি বলা হয়েছে। যতই কাউন্টার ন্যারেটিভ কিছু সংবাদ মাধ্যম করুন, আমরাও বারবার বলছিলাম 1 কোটি রোহিঙ্গাই নেই ওই আরাকান প্রদেশে, বার্মায়। তো 1 কোটি রোহিঙ্গা কোথা থেকে আসবে? 1 কোটি বাংলাদেশ মুসলিম কোত্থেকে আসবে? তার আগে আমরা দেখেছি বিহারে এসআইআর হয়েছে, সেখানে মাত্র বাংলাদেশি, সেখানেও একই নেওয়া হয়েছিল। 473 জন বিদেশি নাগরিক পাওয়া গেছে। সেখানে মুসলিমদের সংখ্যা বোধহয় 174 জন না কতজন। আমি সাধু বলছি, আমি আবার নারদা স্টিং অপারেশনে টাকা নিচ্ছি। আমি আজ যে সাধু হয়ে গেলাম ঋতব্রতর পাশে বসে, কালকেই আমার বাড়িতে ইডি নোটিশ পাঠিয়েছিল, আমি বলেছি। কালকেই আমি বলেছি যে ঋতব্রত, সন্দীপন সাহারা দুর্নীতিগ্রস্ত। আজকেই আমি বলছি না, ওরা সব ভালো হয়ে গেল। এটা এত কুইক বদলাচ্ছে। নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে আলোচনা করব, যিনি শুধু দীর্ঘদিন ধরে আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ অথবা বর্তমানে চাকরি করেছেন তাই নয়, সাংবাদিকতার পরিধি পেরিয়েও তার আরও অন্য অনেক পরিচিতি রয়েছে, কারণ অন্য অনেক কর্মকাণ্ডের সাথে কিন্তু তিনি জড়িত। সাম্প্রতিক যে পরিস্থিতি আমাদের রাজ্যে, সেই ব্যাপারে একটু আলোচনা করব। মিস্টার প্রসূন আচার্য, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে। প্রসূনদা, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আপনি সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার সূত্রে অনেক ভালো ভালো খবর করেছেন, এবং তার সাথেও আরও অনেক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকতে দেখেছি আপনাকে। এই যে আমাদের রাজ্যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই নিয়ে আপনি আপনার ফেসবুকে, আপনার ইউটিউব চ্যানেলেও অনেক কথা বলছেন, এবং তাই নিয়ে অনেক বিতর্কও হচ্ছে। এখন আমার আপনার কাছে একটাই জিনিস জানতে ইচ্ছা করছে, যে এই যে পরিবর্তন হলো, পালা বদল হলো আমাদের রাজ্যে, কি মনে হয় আপনার? মানে পরিস্থিতিটা কি তৈরি ছিল? কারণ অনেকে তো বলতেন যে এবারেও নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। হঠাৎ করে কেন এটা হলো, নাকি প্রেক্ষিতটা ছিলই? দেখুন, 1 নম্বর হচ্ছে যে বিরোধী ভোট এবং তৃণমূলের ভোট, অর্থাৎ তৃণমূলের ভোট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, এইটা এমন একটা জায়গায় ছিল। গত 3টে ইলেকশনে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট 45-46% কাছাকাছি ছিল, 48 মাঝখানে হয়েছিল, 46ই ধরা যাক। উল্টো দিক থেকে বিজেপির যে ভোট, অর্থাৎ রাজ্যের বিরোধী মানুষ প্লাস হিন্দুত্ববাদী এজেন্ডা বলা চলে, বা সনাতনী ভোট বলা চলে, অথবা হিন্দু মানসিকতার ভোট বলা চলে, যাই বলি না কেন, সেটা আর একটা দিকে 38-39%, 40% কনসলিডেট হয়ে আছিল 2019, 2021, 2024। সেখানে গ্যাপ ছিল 6%, 7%-এর কাছাকাছি। বিজেপি এই ব্যাপারটা খুব মাইনুটলি খেয়াল করে। তার সাথে যেটা হয়েছিল 2024-এ তারা যেভাবে ইলেকশন করেছিল, তার মধ্যে যে ফাঁক ফোকরগুলো ছিল, তার মধ্যে 2024 ইলেকশনের পরে সবচেয়ে বড় কাণ্ড ঘটে, একটা স্পার্ক অভয়া কাণ্ড, আরজি করে যেটা হয়, সেইটা রাজ্যের সাধারণ লোকের মনে, বিশেষ করে মহিলাদের মনে, কারণ মহিলাদের মধ্যে শুধুমাত্র উচ্চবর্ণ উচ্চবিত্ত নয়, নিম্নবর্ণ নিম্নবিত্ত গরিব মহিলাদের মনের মধ্যেও সেটা প্রভাব ফেলেছিল। যে ভোটটা একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় এনজয় করতেন, অর্থাৎ মহিলাদের একটা সেকশন কিন্তু উল্টো দিকে চলে যাওয়া শুরু করেছিল। মমতা যেভাবেই হ্যান্ডেল করুক না কেন, একটা ন্যারেটিভ সেট হয়েছিল। প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুশকিল হয়েছিল, যেটা নিয়ে আমি আগেও বারবার একাধিকবার বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অরবিন্দ কেজরিওয়ালের মতোই সফট হিন্দুত্ব লাইন পুরোপুরি নিয়ে নিয়েছেন 2026 জেতার জন্য। তিনি দীঘায় জগন্নাথ ধাম মন্দির ইত্যাদি করলেন। শুরুর সময় শুভেন্দু অধিকারী ছিলেন ঠিকই, যখন নকশা ইত্যাদি হচ্ছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, ওখানেই তিনি থামলেন না। তিনি দুর্গা অঙ্গন, নিউ টাউনের বিশাল জমির ওপর, তারপরে চলে গেলেন শিলিগুড়িতে মহাকাল টেম্পলের আদলে, এবং তিনি সমস্ত জায়গায় আমরা দেখলাম, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, তারকেশ্বর থেকে সব জায়গায়। আজকে সরকার আসার পর যেটা দেখতে পাচ্ছি, বা বিজেপি যেটা প্রচার করেছিল, একেবারে হিন্দুত্বর যে সফট হিন্দুত্বের লাইন, অর্থাৎ পুজো আচ্ছা ইত্যাদির ব্যাপারে তিনি চলে গেছিলেন। তিনি মনে করতেন যে রাজ্যের যে 30% মুসলমান আছে, তাদের ভোট তো আমি পাবোই, এবার হিন্দু ভোটেরও যদি আমি 35-40% পেয়ে যাই, তাহলেই আমি ক্ষমতায় আসবো। ওনার একটা ক্যালকুলেশনে গড়বড় হয়ে গেছে। সেটা হচ্ছে 2024-এর লাস্ট ইলেকশনও যদি আমরা দেখি, তাহলে বিজেপি যে ভোট পেয়েছিল সেটা পুরো হিন্দুদের ভোট। 56% হিন্দু কিন্তু বিজেপির পক্ষে ভোট দিয়েছিল। টোটাল যদি 70%, লাস্ট যে সেন্সাস 2011 আমরা ধরে নিই,
তাহলে বিজেপি একটা হিসেব করছিল এই 56টাকে কোনোভাবে যদি আমরা 64-65-তে নিয়ে যেতে পারি হিন্দু ভোট, তাহলে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে পারবো। উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছিলেন যে ওটা 60% যেন কোনোভাবে ক্রস না করে, অর্থাৎ মুসলিম ভোট আমি পাবো আর ওইটা যাতে ক্রস না করে। সুতরাং সেই ক্ষেত্রে একটা তো ছিল। এছাড়া এলাকায়, পুরসভায়, পঞ্চায়েতে, গ্রামে, শহরে যে বিপুল দুর্নীতি, এবং সেই দুর্নীতি কখনো কেউ ধরা পড়ছে, কখনো সিবিআই ডাকছে, কখনো ইডি ডাকছে, কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-এ ক্ষমতায় এসেছিলেন বা 2019 সালে 9 সালে যখন জেতেন এমপিরা, তখন তারা বলতেন যে লোকটাকে বিড়ি খেতে দেখেছি, আজকে তাকে দামি সিগারেট টানতে দেখছি, সাইকেল চড়ে যেত, মোটর বাইক চড়ে যেত। তৃণমূলের আমলে কিন্তু যে লোকটা সাইকেল চড়ে পোস্টার মারতো সে 4 চাকা গাড়ি হাঁকিয়ে যাচ্ছে, যে লোকটা টিনের বাড়িতে থাকতো সে প্রাসাদবম বাড়ি করেছে। আমরা তো ভোটের রেজাল্ট বেরোনোর আগে এবং পরে বহু দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম কি যে জঙ্গলমহলে অনুজ পাণ্ডের বাড়ি, দোতলা সাদা বাড়ি, জঙ্গলমহলের যখন লোকে খেতে পাচ্ছে না, সিপিএমের ভাঙছে, সেটা নিয়ে লোকের মধ্যে একটা ভয়ঙ্কর ক্রোধের সৃষ্টি হয়েছিল যে একটা কমিউনিস্ট পার্টির সাথে থাকা মানুষ কি করে করে, তার রিফ্লেকশন দেখেছি। উল্টো দিক থেকে আমরা দেখলাম শেখ শাহজাহান তার বিঘের পর বিঘে জমি, শওকত মোল্লার প্রচুর জমি সম্পত্তি, আরও প্রচুর লোকের, তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের বিলাস ব্যসন, বেড়াতে যাওয়া, নাচ গান এবং কাউন্সিলর, গোটা পার্টিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইডিওলজি বিহীন একটা ফ্যান ক্লাব এক্সটেন্ডেড বানিয়েই রেখেছিলেন, এবং সেই ফ্যান ক্লাবের লোকেরা যথেচ্ছ সম্পত্তি তৈরি করেছে, লোকে দেখতে পাচ্ছিল। অর্থাৎ দুর্নীতি একটা ইস্যু ছিল, তার সাথে হিন্দুত্ব, এই দুটো এমনভাবে পাঞ্চ হয়েছিল। এবং আমাকে ইলেকশনের আগে বিজেপির একজন ইডিওলগ, যিনি আরএসএসের সাথেও একদম মাথায় ছিলেন, পরে বিজেপির, তিনি একটা কথা বলেছিলেন যে দেখুন আমরা একটা চেষ্টা চালিয়েছি, এইবার খুব সাকসেসফুল যদি হয়ে যাই আমরা তো ক্ষমতায় অন্ততপক্ষে 165-70টা সিট জিতবই। সেটা হচ্ছে পূর্ববঙ্গ থেকে আসা যে উদ্বাস্তুরা একসময়, আজ থেকে 70 বছর 80 বছর বা পরবর্তীকালেও বাংলাদেশ যুদ্ধের পরেও বা তারপরেও এসছেন মতুয়া সম্প্রদায়ের, তারা একসময় সিপিএমের ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকটা শিফট করে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবং সেইটা তারা কেন এসছিল, তারা মুসলিমদের দ্বারা প্রতারিত হয়ে বা বাংলাদেশ মুসলিম কান্ট্রি বা পাকিস্তান হওয়ার পরে তারা এসছিল। তাদের মনের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা মুসলিম ঘৃণা জাগ্রত করেছি, নানাভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করে, প্রতিদিন ক্যাম্পেন করে, প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশি বলে, এবং তারা ফাইনালি যেটুখানি পড়ে আছে মমতার দিকে তারা আমাদের সাপোর্ট করছে। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে ঘটি হিন্দু, যারা ট্র্যাডিশনালি একসময় কংগ্রেসের ভোটার ছিল, পরে তারা কিছুটা লেফটের দিকে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় শিফট করে, তাদের মনের মধ্যেও যে মুসলিম বাড়ছে, এইটা আমরা ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছি। অর্থাৎ ধর্মীয় কনসলিডেশন আমরা ভয়ঙ্করভাবে মুসলিম ঘৃণার ব্যাপারটা আনছি। এবং আমরা দেখেছি যে সমস্ত টিভি চ্যানেল, তার সাথে বিজেপি ইউটিউব, তাদের মাধ্যমে 1 কোটি রোহিঙ্গা মুসলিম, 1 কোটি রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি 1 কোটি বলা হয়েছে। যতই কাউন্টার ন্যারেটিভ কিছু সংবাদ মাধ্যম করুন, আমরাও বারবার বলছিলাম 1 কোটি রোহিঙ্গাই নেই ওই আরাকান প্রদেশে, বার্মায়, তো 1 কোটি রোহিঙ্গা কোথা থেকে আসবে, 1 কোটি বাংলাদেশ মুসলিম কোথেকে আসবে। তার আগে আমরা দেখেছি বিহারে এসআইআর হয়েছে, সেখানে মাত্র বাংলাদেশি, সেখানেও একই নেওয়া হয়েছিল, 473 জন বিদেশি নাগরিক পাওয়া গেছে, সেখানে মুসলিমদের সংখ্যা বোধহয় 174 জন না কতজন বাইরের। অর্থাৎ ন্যারেটিভটাই ভুল। কিন্তু মানে এসআইআর এর যে প্রভাব পড়লো না সেটা কি এই কারণে? হ্যাঁ, যার ন্যারেটিভটা তৈরি করা হয়েছে। সেকেন্ড যেটা হলো, আমরা দেখলাম একদম বেছে বেছে এসআইআর এর টোটাল লিস্ট যেভাবে ছিল, 27 লক্ষ, অ্যাকচুয়ালি 35 লক্ষ মানুষকে, জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো, খুব ক্যালকুলেটেড ওয়ে। এবং যখন এই প্রক্রিয়া হচ্ছিল, শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ভুল করছিলেন। আমি তৃণমূলের যারা এই এসআইআর ব্যাপারে যে এমপিরা এবং এমএলএরা দায়িত্ব ছিল, মন্ত্রীরা যারা রেগুলার বলছিলেন, আমি এখানে তাদের নাম নিয়ে আর এম্বারাসিং করতে চাইছি না, তাদেরকে বারবার বলছিলাম তোমরা ভুল করছো, এটা একটা আলাদা প্রক্রিয়া, এর মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের ভোটার যারা আছে বেছে বাদ দেওয়া হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বরানগরে আমি যে ওয়ার্ডে আমি ভোটার, সেই ওয়ার্ডের সবাই হিন্দু, শুধুমাত্র 6 জন মুসলিম এবং তাদের মাংসের দোকান আছে।
পার্টিকুলারলি এসআইআর ওই 6 জনের নামই বাদ দেওয়া হয়েছে। হাউ দে আইডেন্টিফাইড দ্যাট। এবং আমি এই ব্যাপারে অত্যন্ত শিওর, অ্যালগোরিদমের মাধ্যমে বেছে নিয়ে নামের ওপরে সামনের বানানের প্রেফিক্স কী আছে বেছে নিয়ে বারবার প্রক্রিয়া করা হচ্ছিল। কিন্তু তৃণমূল এতই খেলা মেলা এইসবের মধ্যে ছিল ক্যালকুলেশনে, এই যে ভোটার অধিকার রক্ষা কমিটি তারা বা অন্যরা যারা আমাদের মতো লোক যারা প্রতিদিন বলছিল, ইউটিউবে বলছিল, তারা এটাকে বুঝতে পারেনি। সিপিআইএম তারা প্রথমে বলছিল এসআইআর ভালো হচ্ছে। আমি মোহাম্মদ সেলিম থেকে মানে শুরু করে তাদের যে পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল তলার লেভেল পর্যন্ত বিভিন্ন স্তরে কথা বলে আমার মনে হয়েছে তারাও এসআইআর প্রক্রিয়ার প্রথম থেকে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তারা ভাবছিল যে তৃণমূল যে ফলস ভোটারদের ঢুকিয়ে রেখেছে ওগুলো বাদ যাবে। তৃণমূলের লোকেদের যখন জিজ্ঞেস করছিলাম তারা বলছিল আমরা বেছে বেছে যে অবাঙালি ভোটার বাদ দিচ্ছি যারা এই রাজ্যের বাসিন্দা নয়, কিন্তু আমাদের যারা ভোটার তাদের নামটা আমরা বাদ দিচ্ছি না, এভাবে কিছু হয় না। অর্থাৎ এবং সবচেয়ে বড় কথা ওদের এই পুরোটাই নির্ভর করছিল আইপ্যাক এবং সঞ্জয় বসুর একটা কোম্পানি ল ফার্ম। আইপ্যাকের ওই অদ্ভুতভাবে ওদের একটা দিদির দুধ বলে অ্যাপ বার করছিল, যখন বিএলএ কারুর বাড়িতে যাচ্ছিল আইপ্যাক তাড়াতাড়ি ওই দিদির দুধরা ওতে আপলোড করে দিচ্ছিল ওই আমার এই বাড়িটা সমীক্ষা হয়ে গেল। কিন্তু সমীক্ষা হয়ে গেল মানে তো বিএলএ যে ব্লক লেভেল এজেন্ট যিনি তিনি নাম তুলছিলেন, কিন্তু তারপরে সেটা তো আরো 3 ধাপ হয়ে ক্লিয়ার হয়ে তাদের নাম আসবে, সেইটা হচ্ছিল না। ওরা বুঝতেই পারেনি। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন তখন তিনি মামলা করতে গেলেন। মুস্তাকি মানু যখন মামলা করেছেন তিনি যখন বুঝতে পারলেন যে ক্লিয়ার হচ্ছেন এবং তার যে মুসলিম ভোট ব্যাংক মালদা মুর্শিদাবাদ অন্যান্য জায়গায় তাদের একেবারে ঝাড়ে বংশে বাদ দেওয়া হচ্ছে, এক একটা বাড়ি ধরে ধরে এক একটা ফ্যামিলি ধরে ধরে, তখন তিনি বুঝতে পারলেন যে কি ভুল হয়ে গেছে। অর্থাৎ এটা যারা বোঝাচ্ছিল আইপ্যাক তারাও ভুল বোঝাচ্ছিল। অ্যাকচুয়ালি আইপ্যাক ওয়াজ বুঝতে পারেনি না, আইপ্যাক ওয়াজ কম্প্রোমাইজড। আইপ্যাকের সম্পর্কে যেটা বলা হচ্ছে আইপ্যাক ওয়াজ কম্প্রোমাইজড। ইভেন আমি অদ্ভুতভাবে একটা জিনিস দেখলাম, যে ল ফার্ম এবার আইপ্যাক তো তৃণমূলের নমিনেশন পেপার ফাইলের পরে যে লিগালিটিস থাকে অর্থাৎ আমার সম্পত্তি কত আমার অমুক কত ডিক্লারেশন সেইটা এবার আইপ্যাক করেনি, সেই ব্যাপার ওই ক্ল্যারিয়ান নাকি ল ফার্ম করেছিল মিস্টার। সেই ল ফার্মের কিছুদিন আগে সেই ল ফার্ম উড়িষ্যা গভর্নমেন্টের একটা কাজ পায় বড় অ্যামাউন্টের বিজেপি গভর্নমেন্টের। অর্থাৎ টোটাল একটা কম্প্রোমাইজ সিচুয়েশনের মধ্যে বসে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এটাই হয় যখন কারুর বুঝতে কানে মানে দেখে, যেটা অনুব্রত মণ্ডল বলেছে তুমি কানে দেখতে, এবং তার যে কান এবং চোখ অরূপ বিশ্বাস আর ববি হাকিম তারা এত ভুল বোঝাতো। এবং এই যে একটা অ্যাপলিটিক্যাল ঝাঁক, এই আজ যে ফিল্ম স্টাররা চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে, এদের তো কোনো পলিটিক্সই দেওয়া হয়নি, এদের বোঝানোই হয়নি বিজেপি কেমন শক্তি, তারা ফ্যাসিস্ট শক্তি কিনা হিন্দুত্ববাদী কিনা তারা কি করতে পারে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য এতবার বিজেপি আর কংগ্রেস আর বিজেপি করেছেন, এই লোকগুলো এরা তো বিজেপির সাথে একেবারে গামাকামাকি করে 1998 99 তারপরে আবার 2004 আবার 2006 কলকাতা কর্পোরেশন করেছে, এদের কাছে ওটা তো কোনো ফ্যাক্টরি ছিল না। এত কিছু কাণ্ডের পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো ছিল এবং গরিব মানুষদের একটা সেকশন তাকে 41% ভোট দিয়েছিল, কিন্তু খেলা ওখানে শেষ হয়ে গেছে। এক তো এসআইআর নাম্বার 1, 2 নম্বর হচ্ছে হিন্দুত্ব যে জিগির তার ভোট তিনি বুঝতেই পারেননি, 3 নম্বর হচ্ছে কমপ্লাসেন্ট তার যে ভোট আইপ্যাক যে ভিড় ম্যানেজ করতো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি তো এখন খবর পাচ্ছি গত 2 বছর ধরে তিনি প্রত্যেকটা ব্লকের লিডারদের নাম ধরে চিনতেন, তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, তাদের ফোন ধরতেন না। এমএলএরা বলছে এমপিরা বলছে, এমনকি এখনও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তারাও সেই কথাই বলছেন। এবং গোটা ব্যাপারটাই চলতো আইপ্যাকের অভিষেক ব্যানার্জির অফিস থেকে, মানে কোন টিভি চ্যানেলে কে বলতে যাবে সেখান থেকে শুরু করে কোথায় কাকে ক্যান্ডিডেট করা হবে সে পর্যন্ত। সুতরাং যা ফল হওয়ার সেটাই হয়েছে। একটা ফল তো হলো, যা হওয়ার তো হয়ে গেছে। এবার এই ফলের পরে 2 মাসের বেশি অতিক্রান্ত হয়েছে এবং তাতে তো বেশ কয়েকটা খুব সিগনিফিক্যান্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথম হকার উচ্ছেদ হলো, যেটা নিয়েও আপনি ফেসবুকে সরব হয়েছেন, এবং তারপরে আরো ভয়ঙ্কর এই যে সব আইন আনা হচ্ছে, গুন্ডা দমন আইন, সেই আইনের ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে
সেটাও এখনো অনেকে অনুমান করতে পারছে বা আশঙ্কা করছে। এই যে পরিবর্তনের পরের স্টেপগুলো হচ্ছে, সেগুলো নিয়ে কি মানে কি হতে পারে? না, যেটা হয়েছে এই পরিবর্তনের ফলে প্রাথমিকভাবে যেটা হয়েছে, একেবারে সমাজের যারা লোয়ার স্ট্যাটাতে আছে, হিন্দু হোক মুসলমান হোক, মুসলিমরা তো কর্নার স্বাভাবিকভাবে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি চার্চ অ্যাটাক হচ্ছে, বা যে বিভিন্ন গ্রামে গিয়ে খ্রিস্টান মহিলা তাদেরকে বলা হচ্ছে কেন শাঁখা সিঁদুর পরো, এগুলো তো দেখছি, এগুলো তো হবেই, এটা স্বাভাবিক। যারা এসছেন তাদের তাদের যে তাদের যে রীতি নীতি, তাদের যে বক্তব্য, তার সাথে এগুলো কোনো পৃথক কিছু না। কিন্তু একেবারে লোয়ার স্ট্যাটা, অর্থাৎ প্রথম আমরা দেখলাম যে কুরবানির ঈদ যেটাকে বলা হয়, ঈদুজ্জুহায় গরু। এখন গরু কারা পোষে আর গরু কারা কেনে এইটা বুঝতে হবে। গরু পোষে হচ্ছে গ্রামের দিকে একটু, শুধু গোয়ালা ঘোষেরা না, একটু গরিব মানুষ মহিলারা গোয়ালা গরু পোষে, মাঠে চড়তে দেয়, পাড়ায় গরু দুধ বিক্রি করে, এবং 2-3 বছর বাদে সেই গরুটাকে ওই মহিলারা বিক্রি করে, তাতে যে টাকা পায় তাতে হয়তো মেয়ের বিয়ে দেয়, ছেলের পড়ার খরচা ওঠে বা জমি কেনে ইত্যাদি। এইবার সেই হিন্দু বাড়িতে গরু পোষা হয়, আর মুসলিমরা সেই গরুটা ঈদুজ্জোহায় কিনে তার চামড়াটা আলাদা বিক্রি করে, মাংস সস্তায়, কম পয়সার প্রোটিন তারা খায়। অর্থাৎ এটা নিয়ে যে ইকোনমি চলছে গত 200-300 বছর ধরে বাংলায়, সেই ইকোনমিটার একটা মেগা ব্যাপার আছে। প্রায় 23,000 কোটি টাকার এই কাউ ইকোনমি ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে লেদার আছে, তার মধ্যে গরু রপ্তানি আছে, তার মধ্যে ট্যানিং আছে, টোটাল। এবং সব মিলিয়ে গ্রামে যারা গরু পোষে আর শহরে লেদার কমপ্লেক্সে যারা কাজ করে, সব মিলিয়ে সংখ্যাটা 5 লাখ, 7 লাখ, 10 লাখ বা তার বেশি। আমরা প্রথমে দেখলাম এই সেকশনটা একটা ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হলো ঠিক ভোটে জেতার পরে। তারপরেই হকার পশ্চিমবঙ্গের, এটা কালকেও আমি এক হকারের কথা শুনছিলাম দমদমের, যার দোকান ভেঙে দিয়েছে, যে কেন হকারদের লাইসেন্স রেল দিতে পারলো না। তিনি বলছিলেন যে এটা নিয়ে বাসুদেবাচার্য প্রয়াত, তিনি এবং লালু যাদবরা যখন সমীক্ষা করেছিল, তখন রেল সিদ্ধান্ত নিতে পারলো না এই কারণে যে এই রকম রেল স্টেশনের ভেতরে বা বাইরে, রাস্তার বাইরে এইরকম হকার তো অন্য স্টেটে নেই। মানে দোকান সারিবদ্ধ, হাবড়া হোক, বসিরহাট হোক, কোচবিহার হোক, জলপাইগুড়ি হোক, পান্ডুয়া হোক, দমদম হোক, বারুইপুর হোক, সর্বত্র। এটার কারণ হচ্ছে যে ইনফ্লাক্সটা এসেছিল পূর্ববঙ্গ থেকে, তাদের যেন তেন প্রকারে বাঁচতে গিয়ে স্টেশনের মধ্যে বসার থেকেও স্টেশনের বাইরে একটা রাস্তার বাইরে তাদের সারিবদ্ধ দোকান, সেগুলো হয়তো রেলের জমি, বা সেগুলো সেচ দপ্তরের জমি, বা লোকাল পঞ্চায়েতের জমি, তাদের শাটার ফেলা দোকান, এবং এইভাবেই বাজার ওয়েস্ট বেঙ্গলে গড়ে উঠেছে। তো সেটা কারা করতো? একদম ডাউন ট্রডন না। এবার তারা হয়তো পয়সা পেয়েছে, তাতে সাপ্লাই কারা করতো মাল? যারা শপিং মলে গেলে নিশ্চয়ই তাদের ক্লায়েন্ট তারা নয়, সেখানে গরিব ব্যাগ তৈরি করারা সাপ্লাই করতো, মাথার কাঁটা, চিরুনি ইত্যাদি, সস্তার ফল, গ্রামের মানুষও তো ফল খায়। অর্থাৎ আমরা দেখলাম এগুলো যখন ভাঙা হচ্ছে, গতকালই দেখছিলাম আমরা ঘাটালেও একই জিনিস হয়েছে, যে এই বাজারগুলো যাদের ক্যাটার করতো এবং বাজারে যারা আসতো, তারা সবাই গরিব মানুষ, কিন্তু তাদের ওপর একটা এফেক্ট হলো। অর্থাৎ পর এই রকম যদি আমরা দেখতে থাকি, এবং অন্নপূর্ণা ভাণ্ডারেরও একটা, লক্ষ্মীর ভাণ্ডারের মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিল, তার মধ্যে দুর্নীতি ছিল, তার মধ্যে যাদের পয়সা আছে এরম পরিবার পেত, হয়তো কিছু পুরুষ মানুষের অ্যাকাউন্টেও টাকা যেত। কিন্তু 2,40,00,000-এর মধ্যে আমি যদি ধরি যে ঠিক আছে 30 লক্ষ জেনুইন নয়, বা 40 লক্ষই নয়, তাহলেও তো 2 কোটি জেনুইন, কিন্তু টাকাটা ডাবল করে দিলাম। অর্থাৎ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটারি স্যাংশন ছিল 32,000 সামথিং, সেটা বলা হলো 35,000 কোটি, আর টাকাটা 3,000 হলো, তাহলে তো ওটা অটোমেটিক 2 লাখ থেকে নেমে 1,20,00,000 নেমে আসবে, 80 লাখ মানুষ পাবে না। এই যে গরিব বাড়ির বউদের হাতে টাকা যেত, তারা চটজলদি একটা জিনিস, কিন্তু টাকা ইকোনমি বলে, টাকা যত দ্রুত রোল হয় তত তার জিডিপি বাড়তে থাকে, সেই রোলটাও হলো না। অর্থাৎ সামগ্রিকভাবে গরিব অর্থনীতি একটা কোথাও এফেক্ট করে গেছে পশ্চিমবঙ্গে, আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে, অথচ জব ক্রিয়েশন হয়নি। এইবার মধ্যবিত্ত হিন্দু বাঙালি যারা আবাসনে থাকে তারা খুশি, কারণ তারা রাস্তা ক্লিয়ার চায়, নিশ্চয়ই রাস্তা ক্লিয়ার করা দরকার, ফুটপাথগুলোও ক্লিয়ার চায়, নিশ্চয়ই দরকার। ফুটপাথের যারা হকারি করে তাদের একটা সমস্যা আছে, প্রথমে তারা ডালা বিছিয়ে বসে 4 ফুটের জায়গাটা, তারপর 14 ফুট একটা ফলের দোকান টেনে নেয়, প্রথমে একটা ছোট্ট মাংসের দোকান করে, তারপর দেখলাম সেটার পাশে আর একটা খুলে দেয়, তাদেরও দোষ আছে।
কিন্তু সামগ্রিকভাবে একটা ইকোনমিতে কিন্তু ধাক্কা পড়েছে, এটা সাধারণ লোক বুঝতে পারছে। এবং ওয়েস্ট বেঙ্গলে আর একটা জিনিস হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ হিন্দু বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলে, হিন্দু ও মুসলমানরাও, পশ্চিমবঙ্গে কিন্তু গত 8-10 বছরে প্রায় 1 কোটির কাছাকাছি হিন্দি ভাষী মানুষ, বিহারে যেহেতু কাজ নেই, ইস্টার্ন ইউপিতে যেহেতু কাজ নেই, তারা এসে গেছে। সুতরাং এই যে উবের ওলা চালায়, এই যে গিগা ওয়ার্কার যারা বাড়িতে সুইগি জোম্যাটো পৌঁছে দেয়, এদের চাকরির সিংহভাগ কিন্তু আমি কথাবার্তা বলে দেখেছি, তা 70% হচ্ছে নন বেঙ্গলি ছেলে। অর্থাৎ বাঙালি ছেলেদের যে কাজের সুযোগ ছিল তারা ওইটাই করতো। আমি যেরকম শিয়ালদা যে ফ্লাইওভারের নিচে বলা হচ্ছে উড়ালপুলের নিচে দোকান ভেঙে দেওয়া হবে, আমি কথা বলেছি কি, তারা বলছেন আমরা তো 40-50 বছর ধরে এটাই জানি, এর বাইরে তো কিছু করতে পারবো না। এখন এই সামগ্রিক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার গরিব মানুষ নানা রকম কথাবার্তা বলছে। উল্টো দিকে উচ্চবিত্ত হিন্দু বাঙালি গত 3টে ইলেকশনেই সিপিএম থেকে মুখ ফিরিয়ে মমতাকে তারা 2011-তে এবং 9-এ ভোট দিয়েছিল। 16 থেকেই প্রথমে বাম মমতাকে সরাতে বাম কংগ্রেসকে ভোট দেয়, যখনই পারেনি দে জাম্প টু বিজেপি। 2019, 2021, 2024 3বার ফেল করার পর এবার তারা সাকসেসফুল হয়ে গেছে এবং তারাই ওপিনিয়ন মেকার। যে কারণে আমরা টিভি চ্যানেলে অন্য অংশের কোনো আলোচনা শুনি না, আমরা খবরের কাগজে অন্য অংশের আলোচনা শুনি না। গরিব মানুষদের কি হচ্ছে, খবর খুব কম থাকে, ডিম মারছে সেটা অনেক বড় করে দেখানো হয়। তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইবার যতই বলা হোক না কেন জব ক্রিয়েশন তো একদিনে হয় না, ইট উইল টেক টাইম, 2 বছর 5 বছর মিনিমাম সময় নেবে। সুতরাং পশ্চিমবঙ্গের ইকোনমিতে কিন্তু একটা ডোলড্রাম থাকবেই এবং আমার মনে হচ্ছে না ঠিক ঈদের বাজার যেভাবে মার খেয়েছিল, সামনে পুজো আছে, আমার ধারণা পুজো বাজারও কিন্তু উঠবে না। আচ্ছা, এই যে ইকোনমির উপরে ধাক্কা বা এই ঘটনাগুলো, আবার মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ তারা আবার হাততালি দিচ্ছে, তারপরে এই যে ডিম থেরাপি যেটা, এটা নিয়ে মানুষ হাততালি দিচ্ছে, উল্লাস করছে, বলছে বেশ হয়েছে, ভালো হয়েছে। তো আমরা পশ্চিমবঙ্গে কখনো দেখিনি এই ধরনের, মানে এটা তো একটা কালচার, রুচিরও ব্যাপার, সেটাকে আমি সাপোর্ট করছি না। আসলে ডিম থেরাপিটা তো অনেক প্রাচীন ব্যাপার। এটা গ্রিসে বা ইটালিতে যারা ভালো নাটক করতো না, খারাপ নাটক করতো, বা গ্ল্যাডিয়েটার যারা ব্যাড ফর্ম করতো ঘোড়ার যুদ্ধে, তাদেরকে লোকে ডিম ছুঁড়ে উল্লাস প্রকাশ করতো। পরবর্তীকালেও পৃথিবীতে বিভিন্ন সময় হয়েছে, মার্গারেট থ্যাচারকে করা হয়েছে, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারকে করা হয়েছে। কিন্তু এইটাকে প্রমোট করা হলো যে একটা ঘৃণার, কি অদ্ভুত ব্যাপার। এই যারা ঋতব্রতপন্থী হয়ে চলে গেল, অরূপ বিশ্বাস পালিয়ে বেড়াচ্ছিল, ববি হাকিম তার বিশাল সম্পত্তি, জাভেদ খান তার 90টা বাড়ি, আমি বলিনি, চিফ মিনিস্টারই বলছে বেআইনি ভেঙে দেওয়া হবে, তাদের কিন্তু কোনো ডিম থেরাপি হচ্ছে না। অর্থাৎ যারা মদন মিত্র, যারা সারেন্ডার করে যাচ্ছে বিজেপির কাছে, তাদের কাছে ডিম থেরাপি না। অর্থাৎ বিজেপির শ্রমিক ভট্টার সুললিত কণ্ঠে যাই বলুক না কেন, এটাকে বিজেপির লোকেরাই প্রমোট করিয়েছে যে আমাদের হয় সারেন্ডার করো, নয় ডিম মারবো, ডিম না মারলে ইট মারবো। দিলীপ ঘোষ তো বলছে ডিম মারবে না তোকে ইট মারবে। এটাকে এমন করে করা হয়েছে তুমি সারেন্ডার করো। এইটা কেন? কারণ সারেন্ডার করতে বলা হচ্ছে যাতে বিরোধিতা কখনো জমাট না বাঁধে। এই 41% ভোট যার আছে, যার হাতে 80 জন এমএলএ থাকবে, যার 28টা এমপি থাকবে, তার মানে ভয়েসও অনেক বেশি থাকতো, সেই ভয়েসটা তো নেই। ফলে ডিম থেরাপি করে এইসব করে, এবং অত্যন্ত দুর্ভাগ্য এইটাকেই টিভি চ্যানেল প্রমোট করলো, অন্যটাকে তাদের যে দুর্নীতি, তারা কিভাবে এই বিশ্বজিৎ দাস দেখছিলাম, সে বিজেপির হয়ে জিতেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্পে জয়েন করে, আবার চলে যায় তৃণমূলে, জিতে আবার কালীঘাট থেকে ঋতব্রত, মানুষেরও বলিহারি, লোকে এদের ভোট দিচ্ছে এবং এরা সবাই ক্ষমতায় থাকাটা এতটাই পছন্দ করছে, সেটাই যেন লেজিটিমেসি হয়ে গেছে। আসল বাংলার সাধারণ মানুষের যে বোধবুদ্ধি, সেটার এতটা অবনতি হয়েছে যে লোকে এটা নিয়ে কোনো কেয়ারই করছে না। কিন্তু এই যে বললেন মানুষেরও বলিহারি, আমি যদি এখানে বলি, আপনি তো সাংবাদিক, যে মিডিয়ারও বলিহারি, মিডিয়ার এই যে পরিবর্তনটা, আপনি যখন সাংবাদিকতা করেছেন, আজকে আপনি যদি আনন্দবাজারে চাকরি করতেন, ডিম থেরাপি নিয়ে আপনাকে লিখতে হতো, অন্য জিনিসগুলো সারফেসে চাপা পড়ে যেত না। এটা তো মিডিয়ার এই উল্লাস এই কারণে, এই যে মেন স্ট্রিম মিডিয়া, যবে থেকে দিল্লির মিডিয়া, যবে থেকে মোদি এসছে, মোদিময় হয়ে গেছে, মোদি মিডিয়া যেটাকে বলা হয়। এইখানে যে মিডিয়া আমরা ভোটে
আগের ফলাফলের আগের দিনকেও দেখেছি মমতার পক্ষে, পরের দিন থেকে তার সিইও চাকরি গেছে এবং সেই মিডিয়া একেবারে 180 ডিগ্রি অপোজিট হয়ে গেছে। কারণ এরা এখন এটাকেই প্রমোট করবে বিজ্ঞাপনের জন্য, অন্যান্যর জন্য, এবং ওইটা যারা দেখে টিভিটা সন্ধেবেলা তারা এতে উল্লাস পাচ্ছে, কারণ তাদের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হয়েছে। সেই ঘৃণা দুটো কারণে, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রেজিমের যে দুর্নীতি অথবা অটোক্রেটিক মনোভাব, অথবা এই রচনা, এই জুনমালিয়া, এই অমুক তমুককে তুলে এনে নেতা মন্ত্রী করে দেওয়া, সেটার প্রতি ঘৃণা। উল্টো দিক থেকে হেট্রেড এগেনস্ট মুসলিম। তারা মনে করেছিল যে পশ্চিমবঙ্গ সত্যি সত্যিই মুসলিমদের রাজ্য হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে সত্যি সত্যিই 1 কোটি বাংলাদেশি রোহিঙ্গা আছে। তারা এই বিচার বিবেচনা অ্যাপ্লাই করেনি যে অত সংখ্যক রোহিঙ্গা আরাকানেতেই নেই, অত সংখ্যক বাংলাদেশি পশ্চিমবঙ্গে থাকতেই পারে না। এখনো তারা সেটা ভাবছে না, কারণ এদের মনের মধ্যে হেট্রেড, যেটাকে বলি ঘৃণা, ঘৃণা তো একদিনে জাগ্রত করা যায় না। সেই ঘৃণা আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে এই মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জাগ্রত করেছে, ফলে তারা এটাতে আনন্দ পাচ্ছে। বেশ, মিডিয়া এটা নিয়ে বললো, মানুষের অনেকে খুশি হচ্ছে, তার জন্য নয় মিডিয়া করলো, মিডিয়া হয়তো উল্লসিত। কিন্তু উল্টো দিকটা, এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, সেটা মিডিয়া বলবে না? না, সেটা মিডিয়া, সেটা তো উল্লসিত হচ্ছে, কারণ মিডিয়া মেনস্ট্রিম মনেই করে যে মানুষের প্রতিবাদ করা উচিত না, মানুষ জমায়েত হবে না, প্রতিবাদ করবে না, কিছুই করবে না। অথচ সারা পৃথিবীতে বারবার যে ইতিহাস ঘটেছে, আমরা যদি গত মানে বেশি দিনকার যেহেতু আমরা 25 বছরের ইতিহাস দেখি, কত দেশের কত সরকার চলে গেছে, মানুষ, এই তো বাংলাদেশে হলো, এই তো নেপালে হলো, এই তো শ্রীলঙ্কায় হলো। সুতরাং তখনও আমি শ্রীলঙ্কায় গিয়ে খুব খুঁজেছিলাম প্রেস ক্লাব, পাইনি। প্রেস ক্লাবটা যখন গেছিলাম তালা বন্ধ ছিল। সেই কি হলো, তারা ক্ষমতা থেকে তো চ্যুত হলো। তো আলটিমেটলি ওই দেশের মিডিয়া যাই ভূমিকা গ্রহণ করুক না কেন, মানুষের ভেতর থেকে একটা ইন্টারনাল একটা প্রতিবাদী পাওয়ার আসে। কিন্তু এইটা বহুদিন আগে নোয়াম চামস্কি বলেছিলেন, এই পোস্ট ট্রুথ, অর্থাৎ মিডিয়া একটা ক্রিয়েট করবে এইটা সত্য এইটা মিথ্যে, এবং সেইটাই মানুষ বিশ্বাস করবে। এটা শুধু আমাদের দেশে না, যেরকম ইরাক ওয়ারের আগে মাস অফ উইপেন অফ মাস ডিস্ট্রাকশন সাদ্দাম হোসেন করেছে। এটা এমন করে ওয়েস্টার্ন মিডিয়া প্রচার করেছিল, বিশেষত আমেরিকান মিডিয়া, যে লেজিটিমেসি ক্লেম হয়ে গেছিল ইরাককে ধ্বংস করে। ঠিক ইরানের ক্ষেত্রেও যেটা আমরা ইরানের এই খামেনি মৃত্যুর পরে দেখলাম মহিলারা যেভাবে রাস্তায় নেমেছে। সুতরাং যে কজন মহিলা চুল কেটে প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদ হয়তো জেনুইন ছিল, কিন্তু সেটাকে মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া এমন করে দেখাচ্ছিল যে এই রেজিমটাই হচ্ছে মহিলাদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে হয়তো তা নয়, কিন্তু মিডিয়া ক্রিয়েটেড। এখন আগে তো লোকে বড় টিভিতে দেখতো, এখন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এই নতুন ফেসবুক, ইউটিউব ইত্যাদি চলে এসছে, যা সবটাই যার মালিকানা আমেরিকার। ফলে তারা যেটা দেখাচ্ছে মানুষ সেটাই মনে করছে, ডিম মারছে, মানুষ উল্লসিত হচ্ছে। এই কালই দেখলাম যে তাপস চ্যাটার্জির বাড়ির সামনে কতগুলো লোক বিক্ষোভ দেখাচ্ছে হাতে ডিম নিয়ে। ঘণ্টাখানেক তিনি বাড়িতে থাকলেন, তারপরে চলে গেলেন ঋতব্রত। অভিযোগ কি না, তাপস চ্যাটার্জি বেআইনিভাবে জমি বাড়ি করেছে, দখল করেছে। আরে যদি করে থাকে তো ঋতব্রতর কাছে গেলেও তো ডিম খাবে। ঋতব্রতর বিরুদ্ধে যে অভিযোগ, তাতে তো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। পুরোনো ফাইল যদি খোলা হয়, সেই ফাইলও তো বালুরঘাটে খোলা উচিত। মহিলা ঘটিত কই খুলছে না, তো কারোরই ফাইল খোলা হচ্ছে না। এইটা কিন্তু মানুষ দেখছে, মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। কিন্তু এই ক্ষোভটাকে যাতে তাদের দানা না বাঁধে, তার জন্যে এখন এই রকম একটা ছত্রাকার অবস্থা এবং এই আইনগুলো করে দেওয়া হয়েছে। এই আইনটাতেই আসছি যে সেই কারণেই কি এইসব আইনগুলো আনতে হচ্ছে। যে আইনের মধ্যে গুন্ডাদের ধরা, তাদের জেলে ভরা, হাজারো একটা আইন আছে। রাওলাট আইনের সমকক্ষ যে আইনটাকে করা হলো বিনা বিচারে আটক, এবং বিনা বিচারে আটক গুন্ডা, মানে ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা কি গুন্ডা দমন অ্যাক্ট, গুন্ডা প্রিভেনশন অ্যাক্ট, এরকম একটা কিছু ছিল, 1923 সালে করেছিল ইংরেজরা। এইবার এইরকম প্রচুর আইন আছে, কিন্তু প্রিভেনশন ডিটেনশন করে, অর্থাৎ এসপি বলে দিল এই লোকটা সমাজের পক্ষে ক্ষতিকর, প্রসূনাচার্য সমাজের পক্ষে ক্ষতিকর, তাকে নিয়ে গিয়ে ভরে দিল এবং সে কোনো উকিলের সাহায্য পাবে না। তার মানে কি, প্রতিবাদী ভাষাটা সম্পূর্ণ চলে যাবে। মানে এটা এমন একটা জায়গায় গেছে, মানে দুর্ভাগ্যজনক। একজন প্রতিষ্ঠিত আইনজীবী, আমি অরুণাংশু চক্রবর্তী, যিনি সৌরভ গাঙ্গুলিকে বাম আমলে যে জমি দেওয়া হয়েছিল, সেই জমি
বেআইনিভাবে দেওয়া হয়েছে বলে মামলা করেছিলেন, এবং তিনি সৌরভ গাঙ্গুলির মতো প্রভাবশালী লোককে মামলায় হারিয়ে জমি ফেরত দেন। এই অরুণাংশু চক্রবর্তী প্রণববাবুর সাথে ঘুরতেন, তিনি সাংবাদিকও বটে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ, তাকে সবাই চেনে। তিনি আনন্দবাজারের যে জমি বাইপাসের ওপর দেওয়া হয়েছে সেটা নিয়ে মামলা করে পিআইএল করে আজ অব্দি আটকে রেখেছেন। তিনি সম্প্রতি গত সপ্তাহে একটা ফেসবুকে পোস্ট করেন যে এখন যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি ফোন করে নাকি বিজেপির যে লোকেদের অ্যারেস্ট করার কথা বলছেন। আমি জিজ্ঞেস করি কি না, বিজেপির কিছু লোক নাকি শোনা কথা যে স্বাস্থ্যমন্ত্রীর যিনি তার ফোনে তুলে নিয়ে গিয়ে পুলিশ আটক করেছে, তার জামিন তিনি করাচ্ছিলেন, এবং তিনি একটা পোস্ট করেছেন যেটা তো বিজেপিই করতো, তাহলে তৃণমূলের থেকে যারা বিজেপিতে এলো তাদের কথায় স্বাস্থ্যমন্ত্রী আবার ভরছেন। এইটা করার জন্য তার নামে থানায় ডায়েরি হয়েছে নন বেলেবল কেসে, পরশুদিনই হয়েছে, এবং তিনি জামিন নিতে বাধ্য হয়েছেন। তিনি আইনজীবী বলে তার একটা সুরক্ষা আছে, সাধারণ লোক হলে তারও ভয় পেয়ে যেত, ভয় পেয়ে যাবে এবং কি বা করবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বলে আমার কাছে রেকর্ড আছে, অমুক আছে, আমি মামলাটাই করেছি, আমি শুধু এইটাই লিখেছি যে কি এমন কি পরিবর্তন হলো যে পরিবর্তন বিজেপির লোকেদেরকেই যারা ক্ষমতায় আনলো তাদের বিরুদ্ধেই মামলা কেস দিয়ে ফলস কেসে তাদেরকে আটক করছে। তার জন্য আমার বিরুদ্ধে নন বেলেবল কেসে বিধাননগর থানায় ডায়েরি হয়ে গেল, পুলিশ ডায়েরি করে দিল। এই যে ডিজিটাল মিডিয়াতেই তো এখন সত্যি খবরগুলো অনেক দেখা যায়, এবং তাদের বিরুদ্ধে কেস হচ্ছে, মামলা হচ্ছে, এবং ডিজিটাল মিডিয়াকে কি করে কাট করা হবে সরকার ভাবছে সেটা। এবং এই আইনে সাইবার ক্রাইম বলে যে আইন করা হচ্ছে তাতে ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধেও এইরকম করতে পারে। আমরা তো দুটো জিনিস খুব পরিষ্কারভাবে আমি দেখলাম, মোফারুকুল যিনি এসআইআর নিয়ে প্রতিবাদ আন্দোলন করছিলেন তার কি ভূমিকা না ভূমিকা বিস্তারিত যেতে চাইছি না, কিন্তু যা দেখা গেছিল আকরামুল বাগানি তার একটি আছে ইউটিউব, তাতে দেখাচ্ছিলেন, বহু লোক দেখেছে যে প্রথমে উনি একটা গাড়ির ওপর উঠে বক্তৃতা দিয়েছিলেন, তারপর আবার পুলিশকে পাশে নিয়ে জনতাকে সরে যেতে বলেছিলেন, তিনি অ্যারেস্ট হলেন, এনআইএ তার মামলা চলছে, যিনি দেখিয়েছিলেন তিনিও অনেক দিন ধরে জেলে ছিলেন। সম্প্রতি আমরা দেখলাম লায়েক আলী এই বারুইপুর কাণ্ডে বলা হচ্ছে যিনি গণপিটুনিতে মারা গেছেন, টাইমিং বলে বলা হচ্ছে যারা সিপিএমের পক্ষে যা বক্তব্য, তিনি আগেই মারা গেছিলেন, তারপরে লায়েক আলীর বক্তব্য এসছে, কিন্তু তাদেরকে ধরা হয়েছে। এমনকি যারা এই ডিজিটালি করেছে তারাও অনেকে চিন্তিত যে ওই টাইমিং দেখাতে পারছে, তাদের তো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের তো পয়সা নেই, তাদের অত উকিল নেই। এরম যদি করা হয় তাহলে তো প্র্যাকটিক্যালি সত্যটা ধরা পড়বে না। আমরা হাতরাসের ঘটনা তো একই দেখেছিলাম, সেই ক্ষেত্রেও একটা মিডিয়ার এইভাবেই উজাগর করেছিল বিষয়টা। আজকে যদি সোনামো আঙুরকে যেভাবে ভোরবেলা তুলে নিয়ে যাওয়া হলো, কটা টিভি চ্যানেল ওখানে ছিল না তো, ওরাই লাইভ করেছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ডান দিকও আছে বাঁ দিকও আছে, ভালোও আছে মন্দও আছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে তো সত্যটাও মানুষের কাছে উঠবে না, সেটা খুবই চিন্তার কথা। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলো, 4 মে, আর 19 তারিখ আসতে চলেছে, মানে 2.5 মাস হতে চলেছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক কিছু বলছেন, অনেক কিছু করছেন, শুভেন্দু অধিকারীকে কিভাবে দেখছেন? দেখুন, শুভেন্দু অধিকারী সবচেয়ে সুবিধা হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রতিটা নাম জানে। আমার শুধু একটাই বক্তব্য, উনি বারবার 15 বছরের মিসরুল, 15 বছর বলছেন, ঠিক আছে, 15 বছরের মধ্যে তো 10 বছর উনি নিজেই ছিলেন, 10 বছর থেকে কয়েক মাস কম, তাহলে তাকেও তো ওই ব্যাগেজটা নিতে হবে। এবার শুভেন্দু অধিকারী যা বলছেন আর লোকে যা আশা করেছিল, আমরা দেখেছিলাম যে কেন দুর্গাপুজোয় এত টাকা দেওয়া হবে প্রশ্ন উঠেছিল, এখন দেখা যাচ্ছে লোকে বলছে খবরে, আবার এরাও বলছে কিছু পুজোয় মানে পয়সাওয়ালা পুজো ছাড়া টাকা দেওয়া হবে। আমরা দেখলাম 60টা রথযাত্রাকে টাকা দেওয়া হলো 5 লাখ করে, অর্থাৎ 30 কোটি টাকা স্টেট হাইওয়েতে বেরিয়ে গেল। আমরা জানি তারকেশ্বরের লোকেরা কিভাবে যায়, রাস্তাঘাট খারাপ বা চটি নেই বা জল নেই, অথবা আমি তো বলবো গোটা রাস্তায় প্লাস্টিকের গ্লাস যেভাবে যায়, এবং প্লাস্টিকগুলো ড্রেনের মধ্যে গিয়ে ড্রেন চোক্ট হয়ে যায়, এটা সবার আগে দেখা দরকার। তার বদলে উনি বলছেন পুষ্পবৃষ্টি হবে হেলিকপ্টার দিয়ে, সেখানেও বিপুল খরচা। অর্থাৎ যেখানে রাজ্য সরকারের টাকা নেই, যেখানে রাজ্য সরকারকে প্রতি মুহূর্তে কেন্দ্রের মুখাপেক্ষী হতে হচ্ছে, সেই ক্ষেত্রে এইগুলো খরচা কিভাবে উনি জাস্টিফাই করবেন আমি জানি না। 1 2 নম্বর হচ্ছে, যদি আবাস যোজনা, সড়ক যোজনা বা অন্য ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে, 100 ডেজ ওয়ার্কে দুর্নীতি হয়ে থাকে, এবং তৃণমূল আমলে সেই টাকাটা 2 বছর 2.5 বছর ধরে না পাওয়া যায়, তাহলে দুর্নীতির যারা করেছে
এবং কেন করেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে শাস্তি পাওয়ার আগেই কিভাবে আবার কেন্দ্রীয় সরকার টাকাগুলো ছেড়ে দিচ্ছে, তাহলে ওই দুর্নীতির সময় ঘাড়েই ভালো। আবার টাকা চাপবে না তো? হুম। এটা নিয়েও আমার একটা প্রশ্ন রয়েছে। সুতরাং 2.5 মাস সরকারকে জাজ করার পক্ষে খুব বেশি বড় সময় নয়, কিন্তু এই প্রশ্নগুলো লোকের মনের মধ্যে আসা শুরু করেছে এবং লোকে বারবার বলছে যে শুভেন্দু অধিকারী ভোটের আগে আমরা দেখেছিলাম 2025 সালে যখন কলকাতায় কিছু হকারদের দোকান ভাঙার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে মানে কর্পোরেশন করেছিল ববিয়াকে, পরে মমতা আবার সেটাকে স্টল্ড করে দেন, বলেন না হবে না, তখন এই শুভেন্দু অধিকারী বলেছিল বুলডোজার এলে সামনে চলে যাব। তিনি বিরোধী দলের নেতা, বিজেপিতে থাকার সময় বলেছিলেন স্মার্ট মিটার নেওয়া হবে না, ওটা একেবারে বর্জন করুন, না হলে লাগাবেন না, হচ্ছে বলা হচ্ছে স্মার্ট মিটার নেওয়া উচিত। অর্থাৎ এই যে একটা বৈপরীত্য সেটাও লোকের সামনে আসছে। এখন দেখুন, আগে লোকে এগুলো অস্বীকার করতো, পুরনো পেপার কাটিং দেখাতো, টিভি চ্যানেলে ক্লিপিংস তো থাকতো না, কিন্তু এখন সবই তো লোকের চোখের সামনে। আমি সাধু বলছি, আমি আবার নারদা স্টিং অপারেশনে টাকা নিচ্ছি। আমি আজ যে সাধু হয়ে গেলাম ঋতব্রতর পাশে বসে, কালকেই আমার বাড়িতে ইডি নোটিশ পাঠিয়েছিল, আমি বলেছি। কালকেই আমি বলেছি যে ঋতব্রত সন্দীপন সাহারা দুর্নীতিগ্রস্ত, আজকেই আমি বলছি না ওরা সব ভালো হয়ে গেল। এটা এত কুইক বদলাচ্ছে, এতে পশ্চিমবঙ্গের যেটা বাঙালির যে মিনিমাম প্রাইড ছিল, যে সেইটা সারা ভারতের, আমাকে বহু মানুষ জিজ্ঞেস করছেন অন্য স্টেটের সাংবাদিকরা, যে এত বাঙালি বলতে একটা অন্য কোট আনকোট তার নিজস্ব একটা ইজ্জত মান ইজ্জত সম্মান ইন জেনারেল হয়েতে ছিল, সেটা এত সহজে ভেঙে গেল। আসলে এই বাংলা সমাজ ভাঙছিল, এই ভাঙতে ভাঙতে একেবারে নক্কারজনক জায়গায় চলে এসেছে। ইভেন দ্য ফিল্ম স্টার্স, যারা দুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় আলোকে আলোকিত, তারা একেবারে কি করে ডাইভ মারলো উল্টো দিকে। এমএলএমপির কথা বলছি না, বাকি টালিগঞ্জে মানে এই চন্দ্রিমা ভট্টাচার্য, তার ছেলে, তাদেরকে নিয়ে কত প্রশ্ন উঠেছিল। চন্দ্রিমা আজ ওদিকে চলে এলেন, গতকালই দেখলাম রথযাত্রাতে খুঁটি পুজোতে উপস্থিত থাকছেন, কেউ ডিম মারছে না, কেউ কিছু বলছে না। এই বাঙালিদের প্রসঙ্গটাতেই লাস্ট আসি বলেই আমি আজকের আলোচনাটা শেষ করব, যে আমাদের মধ্যে একটা, আমরা গর্ব অনুভব করি বাঙালি হিসেবে, আমাদের একটা আত্মগরিমা আছে। আমরা মনে করতাম যে আমাদের রাজ্যেও মুসলিমদের সংখ্যা যথেষ্ট বেশি, যে রাজ্যগুলোতে মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি, তাদের মধ্যে আসাম, উত্তরপ্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, অথচ আমরা এখানে অনেক বেশি উদার। আমরা এইভাবে উত্তরপ্রদেশে যেভাবে মুসলিমদের সাথে আচরণ করা হয় আমরা করি না, অথচ বাংলায় এখন কি দেখছি, মানে এটা কি তাহলে ভেতরে ভেতরে ছিল না, ব্যাপারটা? ভেতরে ভেতরে ছিল এবং সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলা হয়েছে। এটাও ঘটনা, মুসলিম বিভিন্ন মৌলবাদী তাদের বক্তব্য কার্যকলাপ, তাদের একাট্টা হওয়া, অর্থাৎ রাদার মোর বেঙ্গলি হয়ে ওঠাতে কতগুলো রিজিডিটি ছিল। আবার হিন্দুরাও সেটাকে খুঁচিয়ে দিয়েছে। বাংলাদেশে যেভাবে সাধারণ মুসলিমদের মধ্যে জামাতিদের বাইরে যেভাবে রবীন্দ্র নজরুলের চর্চা হয়, আমরা কি এই রাজ্যে সেরকমভাবে দেখি না তো? কেন দেখি না? এই প্রশ্নগুলো আমাদের করা উচিত। তো সমাজটা দুদিক দিয়েই হয়েছে। পলিটিক্যালি হিন্দু পার্টি ক্ষমতায় এসছে, পলিটিক্যালি তাদের একজনও এমএলএ নেই, তাদের যে এমপি তাদের মধ্যে মুসলিম এমপি নেই। তো তাদের ভাবনা চিন্তায় মুসলিমদের তারা থাকবে কোনো মতেই, এটা থাকে। অথচ এত মুসলিম বিধায়ক তৃণমূলের জিতলো, তারাও সারেন্ডার করে গেল টাকা পয়সার জন্য। অর্থাৎ একেবারে সুযোগ সন্ধানী একটা অবস্থার মধ্যে দিয়ে এসে দাঁড়িয়েছে। এবং আমরা যে সামনের দিকে হাঁটছিলাম এক সময়, যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ভয়ঙ্কর বাতাবরণ, ভয়ঙ্কর উদাহরণ সারা ভারতে চোখে পড়তো। লোকে বলতো জ্যোতিবাবুর রাজ্য, সেখানে কোনো গণ্ডগোল হয় না, মমতাদির রাজ্য, সেখানে হিন্দু মুসলিম একসাথে থাকে। সেই যে প্রাইড, সেটা অত্যন্ত দ্রুত আগে থেকেই চলছিল। মমতার আমলেও বেশ কিছু দাঙ্গা হাঙ্গামা হয়েছে, দাঙ্গাও হয়েছে, এটাও ঘটনা, এবং তিনি সেটা অন্যভাবে ম্যানেজ করেছেন। তিনি সেটাকে ক্ষতে প্রলোভ দিয়েছেন, ক্ষতস্থানটাকে ঘাটাকে তিনি সারাননি, যার ফলে আজকে যেটা দাঁড়িয়েছে একটা ভয়ঙ্কর ডিভাইড সোসাইটির মধ্যে আমরা লক্ষ্য করছি। এটা একেবারেই কাম্য ছিল না। এই বয়সে সেটা দেখতেও হচ্ছে। আমরা সামনের দিকে হেঁটেছিলাম, কিন্তু এখন পেছনের দিকে হাঁটা শুরু হয়ে গেল। এবারে দেশের পরিপ্রেক্ষিতে এই যে লোকসভা রাজ্যসভার যে ভাঙানো হলো তৃণমূলের এমপিদেরকে, এবং তার মূল উদ্দেশ্য তো আমরা সবাই জানি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা, কি মনে হচ্ছে সেইখানে পৌঁছে যাবে বিজেপি? বিজেপি তো প্রায় স্ট্রাইকিং রেঞ্জে চলে গেছে। এবার শরদ পাওয়ারকে যদি রাজি করিয়ে ফেলতে পারে,
আর ডিএমকে কে যদি রাজি করিয়ে ফেলতে পারে তাহলে ওরা রাজ্যসভায় 4টে শট আছে, ওটা হয়ে যাবে, কিছু অ্যাবস্টেন্ড করিয়ে দেবে, লোকসভাতেও চলে হয়ে যাবে, করে ফেলবে। বিজেপি অত্যন্ত স্পষ্ট, বিজেপির ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান লিডার মোদি বা অমিত শাহ, ওয়ান নেশন ওয়ান ভোট, একটাই ধর্ম, হিন্দু রাষ্ট্র, এগুলো করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার, আরএসএস এর 100 বছর পূর্তি মতো চলছে, মানে গত বছরই শুরু হয়েছিল, এবছরে তার রানিং। তো তাদের যে এজেন্ডা আছে, তারা কাশ্মীরের ক্ষেত্রে এজেন্ডা ফুলফিল করে দিয়েছে। এরপর ইউনিফর্ম সিভিল কোড, যেটা পশ্চিমবঙ্গের অলরেডি প্রস্তাবিত হয়েছে, সেইটা পাস করানো, যা যা এজেন্ডা আছে সেই দিকে বিজেপি, মানে সংবিধান পরিবর্তনের জন্য যা যা এজেন্ডা 2024 লোকসভায় হেরেও যদি তারা করে ফেলতে পারে, করে দেবে। এবং ভারতের এখন যে অবস্থা এসছে, তাতে সবচেয়ে মুশকিল হচ্ছে যে রিজিওনাল পার্টিগুলো, তারা কোনো রিজিওনাল অ্যাসপিরেশনের উপর ভর করে ক্ষমতায় আসে, কিন্তু পার্টিগুলো পারিবারিক পার্টি হয় এবং তাদের দুর্নীতির ব্যাগেজ থাকে। সে ডিএমকেই বলুন, এআইএডিএমকেই বলুন, আরজেডিই বলুন, টিএমসিই বলুন, আর শরদ পাওয়ারের দলই বলি, সব দলের একই ব্যাপার। তো সেগুলোকে সারেন্ডার করতে তো তাদের খুব একটা বেগ পেতে হয় না, তাই হচ্ছে। এবং সেটা যদি তারা করে ফেলে তাহলে তাই করবে, তাহলে আবার হয়তো আমরা 2029 পশ্চিমবঙ্গের ভোট আর একটা হবে, সেটাও দেখব। মানে তার মানে 2029 আবার মোদিজি বা বিজেপি আসছে ক্ষমতায়? এটা এখনই বলা সম্ভব না, কারণ খুব দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে এবং বহু জায়গাতেই সরকার পরিবর্তন হতে পারে। তবে একটা ঘটনা ঠিক, এসআইআর করার মধ্যে দিয়ে যে একেবারে দলিত, মানে আমরা কি গর্ববোধ করতাম, একটা ঝুপড়িতেও যে থাকে না, গাছতলাতেও যে থাকে, তারও ভোটাধিকার আছে। তখন প্রশ্ন উঠেছিল কোর্টে যে গাছতলাতে যে থাকে বা ফুটপাতে যে থাকে, তার কি অ্যাড্রেস লেখা হবে, এইটা নিয়েও সুপ্রিম কোর্টের রায় আছে। নিয়ারেস্ট ল্যাম্পপোস্ট উইল বি হিজ অর হার অ্যাড্রেস। প্রত্যেকটা ল্যাম্পপোস্ট যত শহরে দেওয়া হয় তার একটা সুনির্দিষ্ট নাম্বার থাকে। ওই ঝুপড়ি যদি সে ফুটপাতে থাকে তাহলে ওই ল্যাম্পপোস্টটাই তার ঠিকানা ধরা হবে। তো সেই জায়গা তো নেই, সে তার কিছু দেখাতেই পারবে না, তার নাম বাদ যাবে, প্রচুর মুসলিমদের নাম বাদ যাবে, যাদের প্রতিবার বন্যায় যাদের ঘর বাড়ি ভেঙে যায়, ডকুমেন্ট দেখাতে পারবে না, তাদের নাম বাদ যাবে। এইভাবে ভারতের অন্তত আমার ধারণা 10 থেকে 15 কোটি সিটিজেন যারা অতীতে ভোট দিয়েছে 2024, তাদের নাম বাদ চলে যাবে। এবং এই 10 থেকে 15 কোটির মধ্যেই 80% থেকে 90% হবে একেবারে সমাজের লোয়ার স্ট্যাটার মানুষ। ইন্টারেস্টিংলি মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, এরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করে না, এই গরিব মানুষরাই সরকার পরিবর্তন করে। এই গরিব মানুষদেরই যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে কিন্তু সরকার তো পরিবর্তন হবে না। সেই দিকেই এসআইআর এর লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। মানে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন, সুপ্রিম কোর্ট বলবে যে সিটিজেনশিপ আলাদা, সিটিজেনশিপ থাকবে না। তাহলে একটা ছোট উদাহরণ দিই, আসামে যে এনআরসি হয়েছে তাতে মোটামুটি 19 লাখ লোক আজকে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার ধারণা আরো 20 লাখ লোক সিটিজেন নয় আসামে। তাহলে তারা বাংলাদেশ চলে গেছে। তার মধ্যে হিন্দুই আছে তো 12.5 লাখ 13 লাখ, মুসলমান আছে 6 লাখ 7 লাখ, তারা তো বাংলাদেশ যায়নি। এরা তো কোনো কেন্দ্রীয় প্রকল্প বা কোনো প্রকল্পে পায় না, সরকার কিছুই পায় না। দুদিন বাদে তাদের ব্যাংক অ্যাকাউন্টটাও হয়তো বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? তার এটা আমেরিকায় আছে, এটা প্যালেস্তাইন, ঠিক ইসরায়েল এই জিনিস করেছে। প্রচুর দেশ যে রাইটিস্ট ফোর্সটা করে, তাদেরকে বন্ডেড লেবারের মতো থাকতে, অর্থাৎ তুমি আমার বাড়িতে কাজ করবে, আমি তোমায় ক্যাশ টাকা দেবো, সেই টাকা বাড়িতে রাখবে, খাটবে, চাষাবাদ করবে, ওই পর্যন্তই, কিন্তু তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন। এইটা করার রাস্তায় কিন্তু আমাদের দেশ এগোচ্ছে। আসামে এটা অনেক আগে হয়েছে এবং যে কারণে আমি অনেক ক্ষেত্রে মনে করেছিলাম যারা হিন্দু এসছে ওই বাংলা থেকে তাদেরকে দেওয়া উচিত সিটিজেনশিপ। কোথায় হচ্ছে? আজকে 8 বছর হয়ে গেছে, 1 লাখ লোকের হিয়ারিং হয়নি 19 লাখের মধ্যে, অথচ আরও বাচ্চা কাচ্চা হয়ে বংশ বেরিয়ে 20 লাখ পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে 35 লক্ষ মানুষ তারা এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করেছে। এ পর্যন্ত বোধহয় 34,000 হয়েছে, যে গতিতে চলছে তাতে আগামী 24 বছর লাগবে, এটা তো নন সিটিজেন হয়ে যাবে। আমি জানি না, মানে সাধারণ মানুষ যারা শহরে থাকে তারা উদাসীন। কেউ এবার বিরোধী ছত্রভঙ্গ হয়ে গেল মানেটা কি, কেউ এটা নিয়ে সড়কে আন্দোলন করবে না। আর ফেসবুকে বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় লোকে লিখতে পারে, বলতে পারে, আন্দোলনের আলাদা কোয়ান্টা মাত্রা দিতে পারে,
বাট ইট ক্যান নট বি। যদি গভর্নমেন্টকে নাড়া দিতে হয় তাহলে রাস্তাতেই আন্দোলন করতে হবে। ঠিক, এবং যেটা গোটা দেশেও কোনো দেখা যাচ্ছে না যে বিরোধীরা একজোট হয়ে কিছু করছে, না, এরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। একেবারেই নয়। এই যে সোনাম ওয়াংড়ু, আমি এটা শেষ কথা বলবো, সোনাম ওয়াংড়ু একজন মোদি ভক্ত। কলকাতায় মাঝখানে এসছিল, উনি লাদাখের যে ষষ্ঠ তফসিলে আলাদা করে দেওয়ার দাবি তুলে যে অনশন করেছিলেন, তার আগে উনি বম্বেতে, ব্যাঙ্গালোরে, বিভিন্ন শহরে যাচ্ছিলেন, কলকাতাতেও এসেছিলেন এবং আমিও গেছিলাম। ইনফ্যাক্ট যারা অর্গানাইজার, আমি বোধহয় কিছু তাদের ডোনেটও করেছিলাম, আনা হোক। তা আমি সোনাম ওয়াংড়ুর সাথে আমাকে যখন পরিচয় করে দিল, আমি সোনাম ওয়াংড়ুকে অন ক্যামেরার সামনে, মানে মাইকের সামনে বলি, তা রেকর্ড আছে, যে আপনি 2019-এ মোদি যখন কাশ্মীরকে ভেঙে দিল, লাদাখ এবং জম্মু কাশ্মীরে, আপনি মোদিকে তোবা তোবা করলেন এবং আপনি মোদি ভক্ত। তো এরপরে লাদাখের বাসীদের ফুলফিল হচ্ছে না ষষ্ঠ তফসিলে। আপনি কি এখনো মনে করেন যে মোদি কিরকম? আপনার কি মনে হয় না ইজ এ ফ্যাসিস্ট? তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। ওনার দেখলাম মোদি ভক্তি কাটেনি। উনি বললেন যে আমি মনে করি না যে মোদিজি চাইলেই সব কিছু করে ফেলতে পারেন। উনি তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করতে চেয়েছিলেন, দেশের মানুষ সাথ দিল না, তাই পারলেন না। আমি এখনো মোদিজির ওপর আস্থা রাখি, এখনো মোদিজির ওপর ভরসা রাখি। এবং আমি খুব পরিষ্কারভাবে বলছি, এই যে জনতা ককরোচ পার্টি বলে একটা পার্টি এইটা করেছে, এটা একেবারে আন্না হাজারের মুভমেন্টের মতো, একদম, যাতে এই যে একটা স্টিম তৈরি হচ্ছে, যেটা রাহুল গান্ধী তৈরি করেছিলেন, সেই স্টিমটাকে বাইফার্কেট করে নেওয়া যায়। বাধ্য হয়ে গেছে, কংগ্রেসের লিডারশিপও গেছে, কিন্তু আমি দেখছিলাম অজিত অঞ্জুম, জনতা ককরোচ পার্টির ওই ছেলেটি কি যেন নাম, যে দীপক, তাকে জিজ্ঞেস করলো যে আপনি কদিন আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে মোদির সাথে রাহুল গান্ধীর সেটিং আছে এবং এরা অ্যাকচুয়ালি ছাত্রদের এবং সাধারণ মানুষকে কিছু করতে দিতে রাজি না, আপনি কি তাই মনে করেন? উনি বললেন আমি এই ব্যাপারে কিছু বলবো না। বলে আপনি কি ওই কথা উইথড্র করছেন? বলে আমি উইথড্র করছি না। অর্থাৎ আমার কিন্তু এখনো আই হ্যাভ ডাউট যে সোনাম ওয়াংড়ু কি চাইছেন, যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে কি সমাধান হবে? হবে না তো। সিস্টেমটা কি চেঞ্জ হবে? কোটা ফ্যাক্টরি, কোটাতে যে কোটি 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 টাকার যে এই নিট পরীক্ষা, অন্য পরীক্ষার পর সেটা বন্ধ হবে? কিছুই হবে না। আমি জানি না, মানে ইনফ্যাক্ট আন্না হাজারা মুভমেন্টও বৃন্দাকারাত আর অরুণ জেটলিকে পাশাপাশি দেখেছিলাম, এই ক্ষেত্রেও লেফটরা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, দস্যু রত্নাকর ও ঋষি বাল্মীকি হয়েছে, এদের যদি আজকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় এবং তারা মনে করেন না কংগ্রেস গুড ব্যাড আগলি যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যতই বুর্জুয়াজির পক্ষে হোক, তারা তবু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ছে, তাহলে হবে। আর যদি তারা মনে না করে যে একটা আলাদা ডাইভার্সন করবো, যেটা মমতা ব্যানার্জিও বারবার করতেন ইন্ডিয়া ব্লকের মধ্যে, তাহলে হবে না। তার মানে ভারতবর্ষের যে একটা গণতান্ত্রিক চেহারা আমরা দেখে এসেছি, ছোট থেকে জেনে এসেছি, সেইখান থেকে ক্রমশ আমরা আস্তে আস্তে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমি দেখছিলাম কালকে আরেকজন সাংবাদিক আরফা খানম শেরওয়ান খুব ভালো একটা কথা বলেছেন, যে আমির খান আগে যা যা বলতেন বা সিনেমাটিস্টরা যা যা বলতেন, এমনকি তিনি বলেছিলেন 2014 না 15 সালেও যে আমার স্ত্রী এখন এই দেশে থাকতে ভয় পায়। গত 10 বছরে কোনো কথা বলেনি। এমনকি সোনাম ওয়াংড়ুর ব্যাপারেও বলছে ওখান থেকে নেওয়া নয়, চিনি না। অর্থাৎ এমন একটা অবস্থায় এসছে, কংগ্রেস আমলে হাজারো কিছু করা যেত, এবং কংগ্রেসের এখন অনেক লোক বলছে সবচেয়ে বড় দুর্বলতা ছিল এই 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, কোল কেলেঙ্কারিতে তারা তাদের সরকারে থাকা লোকেদের, সে কানিমাজি থেকে শুরু করে তাদেরকে জেলে পাঠিয়েছিল। আর এরা তো পদত্যাগ অব্দি করাচ্ছে না। হরদীপ পুরী নিজে বলেছে আমি এপস্টিনের সাথে তার বাড়িতে গিয়ে দুবার দেখা করেছি। কোথায়? কিছুই হলো না। এত এপস্টিন ফাইল নিয়ে গোটা দুনিয়ায় লোকে পদত্যাগ করে দিল রাষ্ট্রপ্রধানরা, কিছুই হলো না। অর্থাৎ এরা এমন একটি সরকার কেন্দ্রের আছে, তারা দোষ স্বীকার এই কারণে করে না, দোষ স্বীকার করলে সেটা কাঁধে নিতে হবে, বরঞ্চ
যে করে আজকে সোনাম ওয়াংলুকে বলা হচ্ছে চীনের দালাল, তুমি আন্দোলন করলে তোমাকে বলা হবে রাশিয়ার দালাল, কাকে বলা হবে আমেরিকার দালাল। এবং এটাই ফ্যাসিস্টের লক্ষণ। আমি সোমেন ঠাকুরের 1933 সালে লেখা বইটা পড়ছিলাম, হিটলার এবং মুসোলিনি, খুব ছোট বই, যে কেউ পড়তে পারেন, বাজারে পাওয়া যায়। যে তারা তৈরি করছিল, পার্টিকুলারলি মুসোলিনির কথা বলছে, যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা মানেই তুমি দেশের বিরুদ্ধে কথা বলছো। এটা নাৎসিরাও করেছিল, এটা ফাসিস্টরাও করেছিল, ইটালিতেও হয়েছিল, জার্মানিতে। সরকারের সমালোচনা মানেই তুমি দেশদ্রোহী। এখন এটা এই সরকারও তাই করছে, সব জায়গাতেই মুখ থাকবে না। না, এটা তো হেমন্ত বিশ্ব শর্মাও করেছে, সব জায়গায় করেছে। সরকারের সমালোচনা করা মানে তুমি অ্যান্টি ন্যাশনাল। সরকার রাষ্ট্র বিষয়গুলো যে আলাদা আলাদা, এটা তো সেটা মনে করেন, সুতরাং থাকবে না। এখন দেখা যাক, লড়াই চলছে, কেউই শেষ কথা বলে না গণতন্ত্রে, আমরা দেখেছি। মানে সভ্যতায় শেষ কথা কেউ বলে না। তাহলে হাঙ্গেরিতে ওইভাবে হাঙ্গেরির প্রাইম মিনিস্টার হাঁটতো না। বাংলাদেশে হাসিনা অনেক প্লাস পজিটিভ কাজ করেছে, কিন্তু তাহলেও দেশ থেকে ওইভাবে একদিনের মধ্যে উৎখাত হতেও না। দেখা যাক। এখন বিজেপিকেও বুঝতে হবে যে একটা ডেমোক্রেটিক সেট আপের ওপর তারা সংবিধানের ওপর ভিত্তি করে চলছে, সেই সংবিধানকে মান্যতা দেওয়া এবং সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, তার দাবি দাবা প্রপার মর্যাদা দেওয়া, সেটাও কিন্তু একটা সরকারের, গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রেও যেমন সত্য, এটা কেন্দ্রের ক্ষেত্রেও সত্য, অন্য রাজ্যের ক্ষেত্রেও সত্য। আশা করি তারা সেটা মনে করবে। আমাদের রাজ্যে পালা বদলের পর যে বিষয়গুলো বারবার উঠে আসছে আলোচনাতে, যে নতুন সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপগুলো কতটা পজিটিভ, কতটা তার পেছনে অন্য রকমের একটা যেন গন্ধ পাওয়া যাচ্ছে, এরকম অনেক মানুষ বলছেন। ডিজিটাল মিডিয়াতে অনেক ধরনের খবর পাওয়াও যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে গোটা দেশেরই যা পরিস্থিতি, তাতে কতটা সদর্থক ভূমিকা মানুষ নিতে পারবে, বা আন্দোলনের মাধ্যমে আদৌ এই ধরনের যে অগণতান্ত্রিক যে নীতিগুলো নেওয়া হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বিরোধিতা করে সরকার পরিবর্তন বা বিজেপিকে 2029-এ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, আদৌ এগুলো কি সম্ভব হবে? বিশিষ্ট সাংবাদিকের সাথে কথা বলার পরে এখনো পর্যন্ত কিন্তু ততটা ইতিবাচক কিছু তিনি আশ্বাস দিতে পারলেন না। তবু দিনের শেষে তিনি যে কথাটা বললেন, যে তিনি আশাবাদী, মানুষের আন্দোলন এভাবেই হঠাৎ করে উঠে আসে, কোনো একদিন সূর্য যেরকম অস্ত যায় আবার সূর্যোদয়ও হয়। কাজেই আমাদেরকে দেখতে হবে যে আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে বা দেশেও যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে আমরা হয়তো আবার ভালো কিছু খুঁজে পাবো, আবার হয়তো কেউ না কেউ উঠে আসবে এবং দেশ যে অগণতান্ত্রিক একটা দিশা নিয়ে এগোচ্ছে সেটাকে কাটিয়ে গণতন্ত্রের পথে এগোতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রসূন আচার্য, বিশিষ্ট সাংবাদিক, তার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম।